কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইলের দর্শন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজের দর্শন বিভাগের চতুর্থ বর্ষ এবং মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদেরকে আর সকলকে ঈদের শুভেচ্ছা। সম্মানিত অভিভাবকবৃন্দ তাদেরকেও ঈদের শুভেচ্ছা। আমাদের কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইলের যে অনলাইন শ্রেণী কার্যক্রম চলমান রয়েছে সেটারই অংশ হিসাবে আমি আজকে একটি ক্লাস নিতে চাই বাঙালির দর্শনের উপর। ক্লাসটি বঙ্গীয় রেনেসাঁর উপর, যেটা আমি এর আগের একটি ক্লাসে বঙ্গীয় রেনেসাঁর সম্পর্কে আলোচনা করেছি এবং সেখানে রাজা রামমোহন রায় সম্পর্কে একটু বিস্তৃত আলোচনা হয়েছিল। আজকেও সেই বঙ্গীয় রেনেসাঁর সম্পর্কিত আলোচনায় বিশেষভাবে নারী মুক্তি সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। আমি প্রফেসর আব্দুল মান্নান, অধ্যক্ষ কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল। রেনেসাঁ অর্থ নবজাগরণ, এর আগের ক্লাসে আমি এটা বলেছিলাম। আর সেই নবজাগরণটা হতে পারে ধর্মের ক্ষেত্রে, হতে পারে সমাজের ক্ষেত্রে, হতে পারে সাহিত্যের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে এবং সর্বোপরি মানুষের চিন্তার ক্ষেত্রে। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু হলো মানবিকতা। মানবিকতাকে ধারণ করেই যুগে যুগে দার্শনিকরা তাদের বিভিন্ন তত্ত্ব আলোচনা করেছেন। দার্শনিকবৃন্দ সমাজেরই অংশ, রাষ্ট্রেরই অংশ। তাদের চিন্তাভাবনা কখনোই মানুষের বাইরে নয়। আমরা দর্শনকে একটু ভীতির চোখেই দেখি, কারণ এখানে বলা হয় যেখানে অনেক শুধু তাত্ত্বিক আলোচনায় পরিপূর্ণ, জগতের তত্ত্ব সম্পর্কে আলোচনা, ঈশ্বর সম্পর্কে আলোচনা, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আলোচনা, মন সম্পর্কে আলোচনা, জ্ঞান সম্পর্কে আলোচনা, এগুলো নিয়েই দর্শন নিমগ্ন থাকে। কিন্তু ব্যাপক দৃষ্টিতে বা সূক্ষ্ম দৃষ্টিতে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই আলোচনাগুলো মোটেও আমাদের মানুষের জীবনের বাইরে নয়। দর্শনের কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নৈতিকতা সম্পর্কিত আলোচনা, এবং মানুষের জীবনেও এই নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলা যায় নৈতিক জীবন ছাড়া মানুষের জীবন একেবারেই অর্থহীন। আর সেই নৈতিকতা নিয়ে কিন্তু দর্শনের একটা বিরাট অংশ সম্পৃক্ত। প্রায় সব দার্শনিক এই নৈতিকতা সম্পর্কে আলোচনা করেছেন। আর নৈতিকতা সম্পর্কে আলোচনা করতে গিয়েই সেখানে মানুষ সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর মানুষ সম্পর্কে আলোচনা করতে গিয়েই মানুষের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানুষের কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানুষের কি দায়িত্ব এবং সেই দায়িত্ব কিভাবে পালন করলে আমরা একটা কল্যাণকর সমাজ গড়ে তুলতে পারি সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেই প্রাচীন যুগ সক্রেটিস থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা দেখব যে প্রায় দার্শনিকের আলোচনাতেই তারা যতই তত্ত্ব আলোচনা নিমগ্ন থাকুক না কেন তারা কিন্তু মানুষকে কোনোভাবেই তাদের সেই আলোচনা থেকে বাদ দেননি। সক্রেটিসের সেই নো দাই সেলফ আর নলেজ ইজ ভার্চু, যে নিজেকে জানো মানেই কি নিজের কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে জানা। যদি আমি নিজেকে প্রশ্ন করি যে আমি কে, আমি একজন শিক্ষক, তাহলে শিক্ষকের কি দায়িত্ব হবে? শিক্ষকের দায়িত্ব হলো প্রথম দায়িত্ব ক্লাসে তার শ্রেণী কার্যক্রম চালানো। এরকমভাবে একজন ছাত্রকে যদি প্রশ্ন করা হয় তাহলে তার কিন্তু প্রথম দায়িত্ব হবে তার লেখাপড়া করা।
যদি যদি সে বলে না লেখাপড়া ছাড়া আমি আর সব কিছুই করবো, তাহলে তাকে আর ছাত্র বলা যাবে না। ঠিক তার শিষ্য প্লেটো কিন্তু এই কথাটাই তার রিপাবলিকে ন্যায়পরতায় তিনি বলে গেছেন। তিনি রাষ্ট্রের নাগরিকদের ভাগ করেছেন যে শাসক শ্রেণী, শোষক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, এবং এই 3 শ্রেণীর মানুষের দায়িত্বগুলো তিনি কিন্তু বন্টন করে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে যার যা দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে যথাযথভাবে সম্পন্ন করাই হলো ন্যায়পরতা। এবং যদি আমরা এই কাজটাই করি, যে আমাদের যার যার উপরে যে দায়িত্ব আছে, যদি সেই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে পালন করি, তাহলেই কিন্তু আমরা একটা সুখী কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারব নিঃসন্দেহে। তো প্লেটো তো ছিলেন একজন বড় ভাববাদী দার্শনিক, কিন্তু তার সেই ভাববাদের মধ্যেও তার এই যে মানুষের দায়িত্ব সম্পর্কে, মানুষের কর্তব্য সম্পর্কে তিনি রিপাবলিক গ্রন্থে যে আলোচনাটা করেছেন, বলা যায় এটাই ছিল রিপাবলিকের মূল আলোচ্য বিষয়, ন্যায়পরতা। এবং সেখানে কিন্তু তার লক্ষ্য ছিল যে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা। এভাবেই কিন্তু আমরা দেখব যুগে যুগে দার্শনিকরা কিন্তু মানুষের এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছেন। আমি বলেছিলাম বঙ্গীয় রেনেসাঁর কথা, আবারও বলছি, রেনেসাঁর কেন্দ্রবিন্দু হলো মানবিকতা। তো বঙ্গীয় রেনেসাঁর কথা আসলেই সেই রাজা রামমোহন রায়ের কথা আসে। বলা হয় রাজা রামমোহন রায় থেকে বঙ্গীয় রেনেসাঁর সূত্রপাত, এবং সেটা রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত চলে। তো আমি গত ক্লাসে রাজা রামমোহন রায়ের যে কীর্তি সে সম্পর্কে বলেছিলাম, তবু পুনরায় একটু বলতে চাই আমার শিক্ষার্থীদের সুবিধার জন্য। রাজা রামমোহন রায় ভারতের সুপ্রসিদ্ধ হয়ে আছেন তার সেই অমর কীর্তি সতীদাহ প্রথা বিলোপ সাধন করে। তার প্রচেষ্টায় যে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের যে একটি বিপজ্জনক প্রথা ছিল, যে স্বামীর চিতায় স্ত্রীকে আত্মহতি দেয়া, তিনি সেটাকে রদ করতে সক্ষম হয়েছিলেন। যেহেতু এটা একটা ধর্মীয় ব্যাপার ছিল, ব্রিটিশ সরকার কিন্তু এর আগে অনেকবার চেষ্টা করেও এটাতে হাত দেওয়ার সাহস তারা পাননি, যে না জানি আবার কোনো অস্থিরতা দেখা দেয় কিনা এই আশঙ্কায়। তবে রাজা রামমোহন রায় তার লেখনের মাধ্যমে যে শাস্ত্রের বদৌলতে সতীদাহর প্রথা চালু ছিল, রাজা রামমোহন রায় সেই শাস্ত্রের আলোকেই তিনি কিন্তু এই সতীদাহর প্রথা বিলোপ সাধন করতে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। ভূমিকা এই জন্য রেখেছিলেন যেটা বিলোপ সাধিত হয়তো সেই উইলিয়াম বেন্টিংকের সময় একটি আইন প্রণয়নের মাধ্যমে, এবং সেই আইন প্রণয়নের মূলে যে কাজটি যিনি করেছেন তিনি ছিলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে অনেক সমালোচনা করেন, তাকে বলা হয় ব্রিটিশদের দালাল, কিন্তু রাজা রামমোহন রায় ভারতের একটি রত্ন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় সম্পর্কে যা বলেছেন সেখান থেকেই আমরা বুঝতে পারি। তিনি বলেছিলেন যে যদি আমাদেরকে কেহ বাঙালি বলে অবহেলা করে, তাহলে আমরা বলিব রাজা রামমোহন রায় বাঙালি ছিলেন। তো রাজা রামমোহন রায় সেই অমর কীর্তি সতীদাহ প্রথা রোধ যখন উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে আইন প্রণয়নের মাধ্যমে এটা সম্পন্ন করেন, এরপরেও কিন্তু কট্টরবাদীরা কিন্তু থেমে থাকেননি। তারা পুনরায় উইলিয়াম বেন্টিংকের কাছে আবেদন করেন যেটাকে আবার পুনর্বহাল করার জন্য। এমনকি তারা লন্ডনের প্রিভি কাউন্সিলের অ্যাপ্লিকেশন দায়ের করেন, কিন্তু সেখানেও তাদের সেই আবেদন প্রত্যাখ্যাত হয়, এবং সেখান থেকেই এই সতীদাহ প্রথা বিলোপটি চূড়ান্ত রূপ লাভ করে। তো এটা ছিল বঙ্গীয় রেনেসাঁর নারী মুক্তি সম্পর্কে একটি বলিষ্ঠ পদক্ষেপ। এরপরে এই নারী মুক্তি সম্পর্কে
যে সতীদাহ প্রথা যে বিলোপ সাধন হলো, এখানে একটি সমস্যা দেখা দিল। সেটা হলো যে বিধবারা কি করবে। তাহলে বিধবা বিবাহের প্রচলনটা এটাও একটি আবশ্যিক সমস্যা হিসাবে চিহ্নিত হলো। এবং এই চিন্তাটা রাজা রামমোহন রায় যে করেননি তা নয়, তিনিও সেটা করেছেন এই চিন্তা। তবে এই বিধবা বিবাহ প্রচলনে সবচেয়ে বেশি যার ভূমিকা তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বিদ্যাসাগরকে বলা হয় নারী মুক্তির অগ্রপথিক, এবং বিদ্যাসাগরের বিকল্প আর কোনো কাউকে পাওয়া যায় না যে তিনি নারী মুক্তি সম্পর্কে এত চিন্তাভাবনা করেছেন। দার্শনিক শোপেনহাওয়ার নারী জাতি সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেছেন। আবার দার্শনিক কোতে নারী জাতির ক্ষমা, নারী জাতির ভালোবাসা, নারী জাতির মমত্ববোধ, এসব গুণাবলীর কারণে তার কাছে নারী ছিল বিশেষভাবে পূজিত। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখলেন যে বিধবা বিবাহ প্রচলনটা একটি বড় সমস্যা। তখন রাজা রামমোহন রায়ের যে সতীদাহ প্রথা উচ্ছেদ, তারপর থেকে অনেকের মধ্যেই এই ভাবনাটা ছিল যে তাহলে বিধবাদের নিয়ে সমাজে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। এই চিন্তাটা যে রাজা রামমোহন রায় যে করেননি তা নয়, তিনিও এই চিন্তাটা করেছেন। তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সেই চিন্তাটার যেন বাস্তব রূপ দেন। বিধবা বিবাহের কথা আসলেই আমরা প্রথমেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামটি আমাদেরকে আগে স্মরণ করতে হয়। এটি ছিল বিদ্যাসাগরের নারী মুক্তি সম্পর্কে সবচেয়ে বহুল প্রচলিত একটি প্রচেষ্টা। নারী মুক্তি সম্পর্কে তিনি ঠিক রাজা রামমোহন রায়ের মতোই শাস্ত্রের বিধানকে তিনি তুলে ধরেছেন। খ্রিস্টীয় যুগের প্রথম দিকে রচিত পরাশর সংহিতা বিধান দেয়, নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লীবে চ পতিতে পাতৌ পঞ্চ সাপৎস নারীণং পতিরণ্য বিধয়িতে। অর্থাৎ স্বামী নিরুদ্দেশ হলে কিংবা মারা গেলে, অথবা সন্ন্যাস গ্রহণ করলে, অথবা পুরুষত্বহীন হলে কিংবা সমাজচ্যুত হলে এই 5 প্রকার বিপত্তিতে স্ত্রীদের জন্য পতিগ্রহণ বিধিসম্মত। নারী মুক্তি বিষয়ে আর যেসব মনীষী কাজ করেন তাদের মধ্যে আছেন অক্ষয় কুমার দত্ত, কেশবচন্দ্র সেন এবং সবার গুরু যাকে বলা হয় দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত পত্রিকা ছিল তত্ত্ববোধিনী পত্রিকা, এবং ঈশ্বরচন্দ্রের এই বিধবা বিবাহ প্রচলনের জন্য এই তত্ত্ববোধিনী পত্রিকা একটি বিশেষ ভূমিকা পালন করে। ওই পত্রিকার তখন সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত, যার জন্ম 1820 এবং মৃত্যু 1886 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী পত্রিকাটা প্রতিষ্ঠিত হয় 1843 খ্রিস্টাব্দে, এবং শুরু থেকেই ছিলেন অক্ষয় কুমার দত্ত সেই পত্রিকার সম্পাদক। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন পত্রিকা কমিটির একজন সদস্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলনের সপক্ষে তিনি একটি পুস্তিকা রচনা করেন, এবং সেই পুস্তিকাটা শিরোনাম ছিল যে বিধবা বিবাহ চালু হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, যেটা প্রকাশ হয় 1855 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্তকে এক্ষেত্রে বিদ্যাসাগর ব্যবহার করেন, এবং সেই পত্রিকায় তার এই পুস্তিকাটি পুনর্মুদ্রিত হয়, এবং সেই সঙ্গে অক্ষয় কুমার দত্তও তার লেখার সপক্ষে কিছু যুক্তিও তিনি তুলে ধরেন। এভাবে বিদ্যাসাগর কাজ করতে থাকেন। এরপরে তার যে কাজটি ছিল সেটা হলো
তিনি বিধবা বিবাহের পক্ষে তিনি স্বাক্ষর গ্রহণ শুরু করেন। তিনি প্রায় 1000 জন ব্যক্তির স্বাক্ষর সংগ্রহ করেন এবং সেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজনারায়ণ বসু, রামগোপাল ঘোষ প্রমুখ প্রসিদ্ধ ব্যক্তি স্বাক্ষর করেন এবং বিলটি এক পর্যায়ে লেজিসলেটিভ কাউন্সিলে আলোচনা হয়। ঠিক স্বাভাবিকভাবেই এই বিলের বিরুদ্ধে অবস্থান নেয় কট্টরপন্থীরা এবং তাদের মধ্যে অন্যতম ছিলেন রাধাকান্ত দেব। তিনি আবার 33,000 স্বাক্ষর গ্রহণ করেন বিলটির বিরুদ্ধে। আরেকটি দল ছিল যাদেরকে বলা হয় ডিরোজিওপন্থী এবং তারাও বিলের সপক্ষে স্বাক্ষর গ্রহণ করেন। ডিরোজিও কে ছিলেন? ডিরোজিও কিন্তু একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যার জন্ম 1809 খ্রিস্টাব্দে। ডিরোজিও জন্ম 1809 আর মৃত্যু 1831। শিক্ষার্থীরা একটু এই ডিরোজিও সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা দরকার। রাজা রামমোহন রায়ের পর আমরা একটি সংগঠন পাই যেটাকে বলা হয় ইয়াং বেঙ্গল। তো ইয়াং বেঙ্গলটা ছিল তৎকালীন হিন্দু কলেজের কিছু তরুণ ছাত্রদের নিয়ে এবং সেই ইয়াং বেঙ্গলটা গঠনের প্রধান যিনি ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন ডিরোজিও এবং তাদের কাজ ছিল যে সমাজ, যে হিন্দু সমাজ ব্যবস্থার যে কুসংস্কারগুলো ছিল, হিন্দু ধর্মের যে কুসংস্কারগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং স্বাধীন চিন্তার পথকে প্রশস্ত করা। তবে তারা একটু সুবিধা পেয়েছিল রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা উচ্ছেদের কারণে, কিন্তু রাজা রামমোহন রায়ের সাথে এদের কিছু পার্থক্য ছিল। রাজা রামমোহন রায় যেখানে শাস্ত্রীয়ভাবেই তিনি সতীদাহ প্রথা উচ্ছেদের কথা বলেছিলেন, সেই তুলনায় এই ইয়াং বেঙ্গলরা ছিল একটু উগ্র, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে স্বাধীন চিন্তার অনুশীলন করা। এভাবে বিধবা বিবাহ প্রচলনের পক্ষে এবং বিপক্ষে স্বাক্ষর গ্রহণ চলে। তবে শেষ পর্যন্ত বিদ্যাসাগরের প্রচেষ্টায় সফল হয়। অবশেষে বিধবা বিবাহ বিলটি 1856 সালে 26শে জুলাই পাশ হয়, যেটার শিরোনাম ছিল এটা যে অ্যাক্ট অফ 1856 26 জুলাই। এখানে বিধবা বিবাহ প্রচলনের বিলটি পাশ হওয়ার ফলে তখন সেই বিলটি আইনে রূপ নেয়। এখন বিদ্যাসাগর দেখলেন যে শুধু বিধবা বিবাহর বিল পাশ করে বসে থাকলেই তো হবে না, এটাকে তো বাস্তবায়ন করতে হবে এবং এই বিধবা বিবাহ প্রচলন করার, এটাকে বাস্তবে রূপ দেওয়ার যে প্রচেষ্টা সেটা অবিস্মরণীয়। বিদ্যাসাগরের প্রচেষ্টায় প্রথম বিধবা বিবাহটি সম্পন্ন হয় 1856 সালে। পাত্র ছিল বিদ্যাসাগরের ঘনিষ্ঠ বন্ধু শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, আর পাত্রী ছিল ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 12 বর্ষীয় বিধবা কন্যা কালীমতি। আরেকটি বিষয় উল্লেখযোগ্য হলো যে বিদ্যাসাগরের নিজের পুত্রের যে বিবাহটি প্রদান করেন সেটাও ছিল এক বিধবার সাথে, এটা 1871 খ্রিস্টাব্দে। এভাবে বিদ্যাসাগর 1856 সাল থেকে 1867 সাল পর্যন্ত তিনি প্রায় 60টি বিধবা বিবাহ সম্পন্ন করেন এবং এজন্যে তার বলা হয় প্রায় 82,000 রুপি তার খরচ হয় এবং এক পর্যায়ে তিনি এই বিধবা বিবাহ দেওয়ার পিছনে তার যে অর্থ ব্যয় হয় তার জন্য তিনি কিন্তু ঋণে জর্জরিত হন। এভাবে বিদ্যাসাগর সেই সমাজের যে একটি প্রথা যে বিধবাদের বিবাহ দেওয়া যাবে না, সেই বিধবা বিবাহটা প্রচলন করেন। এই বিধবা বিবাহ প্রচলন করে একদিকে সতীদাহ প্রথা উচ্ছেদের ফলে
বিধবারা যে অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা দূরীভূত হচ্ছে এবং সেই সঙ্গে যে নারী জাতির একটি অধিকার প্রতিষ্ঠিত হলো এবং নারী জাতির বাকি জীবনটা, বিশেষ করে বিধবাদের বাকি জীবনটা যাতে একটু ভালোভাবে অতিবাহিত হয় সেই প্রচেষ্টার বাস্তব রূপ দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা হলো বিদ্যাসাগরের একটি দিক। তারপরের আরেকটি বিষয় তখন প্রচলিত ছিল, সেটা হলো বহু বিবাহ প্রথা। তখনকার হিন্দু সমাজে একটি কুলীন বিবাহ প্রথা প্রচলন ছিল। সেখানে কুলীন ব্রাহ্মণ এবং কুলীন কায়স্থদের মধ্যে অধিক মাত্রায় এটি প্রচলিত ছিল। কন্যা দায়গ্রস্ত পিতারা এই ব্রাহ্মণদের কাছে বিবাহ দিতেন এবং তারাও এই বহু বিবাহের মাধ্যমে একটি অর্থ উপার্জনের পথ তারা খুঁজে পান, যার জন্যে সমাজে এই বহু বিবাহ প্রথাটা ব্যাপকভাবে প্রচলিত ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর বিরুদ্ধেও তিনি সজাগ হলেন। এই বহু বিবাহের বিরুদ্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সচেতনতামূলক অনেক পদক্ষেপ তিনি গ্রহণ করেন। বিদ্যাসাগর এবার রচনা করলেন বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ে প্রস্তাব, প্রায় 140 পৃষ্ঠার এই পুস্তক। এবং তারপর তিনি একটি আবেদন, যেখানে উল্লেখ ছিল যে বহু বিবাহ নিষিদ্ধ করার বিষয়টি, এবং সেই আবেদনটি 1866 সালে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর সিসিল বিডনের কাছে প্রেরণ করেন এবং সেই আবেদনটি নিয়ে যে প্রতিনিধি দল যান সেখানে তিনি যোগ দেন। এভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহু বিবাহের বিপক্ষে তার লেখনী ধারণ করেন এবং সমাজকে সচেতন করে তোলেন এবং এর ফলে বহু বিবাহ অনেকটা স্তীমিত হয়ে যায়। এরপরে আরেকটি আমাদের তখনকার নারীদের জন্য আরেকটি সমস্যা ছিল বাল্যবিবাহ। তখনকার যুগে অনেক সময়, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে খুব কম বয়সে বিবাহ দেওয়া হতো। প্রায় ক্ষেত্রে দেখা যায় 6 বছর থেকে শুরু করে 8-10 বছর বয়স পর্যন্তই অনেক মেয়ের তখন বিবাহ হয়ে যেত এবং এই বাল্যবিবাহ এতটাই প্রকট ছিল যে আমরা যদি একটু কয়েকটি উদাহরণ এখানে উল্লেখ করি তাহলেই তার ভয়াবহতা আমরা বুঝতে পারব। এখানে কয়েকজন বিশিষ্ট জনের বা বিশিষ্ট মনীষীর নাম উল্লেখ করব এবং তাদের সাথে যাদের বিবাহ হয় তাদের বয়সটা একটু উল্লেখ করছি। যেমন ধরেন বঙ্কিমচন্দ্র, তার বিয়ে হয়েছিল যার সাথে তার বয়স ছিল 5 বছর। দেবেন্দ্রনাথ ঠাকুর, যার সাথে বিয়ে হয় তার বয়স ছিল 6 বছর। বিজয় কৃষ্ণ গোস্বামী, যার সাথে বিয়ে হয় তার বয়স ছিল 6 বছর। সত্যেন্দ্রনাথ ঠাকুর, পাত্রীর বয়স ছিল 7 বছর। এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার স্ত্রীর বয়স ছিল 8 বছর। কেশবচন্দ্র সেন, তার স্ত্রীর বয়স ছিল 9 বছর। শিবনাথ শাস্ত্রী, পাত্রীর বয়স ছিল 10 বছর। রাজনারায়ণ বসু, পাত্রীর বয়স ছিল 11 বছর। রবীন্দ্রনাথ ঠাকুর, যদিও রবীন্দ্রনাথ ঠাকুর 23 বছর বয়সে বিবাহ করেছিলেন, কিন্তু তার স্ত্রীর বয়স ছিল 11 বছর। তো আমরা এখান থেকেই বুঝতে পারি যে তখনকার সমাজে বাল্য বিবাহের কী অবস্থা ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাল্য বিবাহ রদ করার জন্য তিনি কিন্তু প্রচেষ্টা চালিয়ে গেছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে একসময় 10 বছরের কম বয়সী বালিকাদের সঙ্গে বিবাহকে অযোগ্য ঘোষণা করে 1860 সালে একটি আইন পাস হয়, যাতে বিদ্যাসাগরের হাত ছিল বলা হয়। যে এভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিবাহ সম্পর্কেও বা বাল্য বিবাহের যে দোষণীয় দিক সে সম্পর্কেও তিনি
সমাজকে সচেতন করে তোলেন। এরপর বিদ্যাসাগর নারী শিক্ষা সম্প্রসারণে উদ্যোগী হলেন। তিনি বুঝতে পারলেন যে আমাদের নারী জাতির যে এই অবস্থা তা থেকে মুক্তির প্রধান পথ হলো যে নারী শিক্ষার সম্প্রসারণ করা। এবং তৎকালীন যুগে মেয়েদের শিক্ষার জন্য খুব একটা বিদ্যালয় তখন ছিল না, এবং বিদ্যাসাগরের একক প্রচেষ্টায় 1857 থেকে 1858 সাল এই এক বছরের মধ্যে দক্ষিণ বাংলায় প্রায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। 1854 সালে লেফটেন্যান্ট গভর্নর ফ্রেডরিক হ্যালিডের সহায়তায় শিক্ষা সংস্কারের অংশস্বরূপ তিনি নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন। নর্মাল স্কুলটা কি? এখানে আমরা আজকাল যেটাকে ট্রেনিং ইনস্টিটিউট বলি, শিক্ষকদের যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়, এই নর্মাল স্কুলটা ছিল সেরকম, সেখানে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হতো। এভাবে কিন্তু বিদ্যাসাগর যে অসংখ্য বিদ্যালয় স্থাপন করে গেছেন, এই বিদ্যালয় স্থাপন করে তিনি নারী শিক্ষাকে সম্প্রসারিত করেছেন এবং সমাজের উন্নয়নে বা বিশেষ করে নারী জাতির ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। আর বিদ্যাসাগরের আরও অনেক কীর্তি আছে, যেটা এই প্রসঙ্গে না বললেই নয়, হয়তো এটা অপ্রাসঙ্গিক হবে, কিন্তু তবুও একটু বলা দরকার যে তিনি কিন্তু আমাদের বাংলা গদ্যে তার অনেক অবদান আছে, বিশেষ করে বাংলা ব্যাকরণে অনেক অবদান তার আছে। তিনি বেশ কিছু উপন্যাস লিখেছেন, অনেক বিদেশি উপন্যাস তিনি অনুবাদ করেছেন। অতএব তিনি এদিক থেকেও বিদ্যাসাগরের অবদান কিন্তু অনেক। তো এভাবে আমরা দেখি যে এই যে যদি বলি রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, এই কয়েকজন মনীষীর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারব যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখনকার সমাজে নারী মুক্তি বিষয়ে তার অবদান কতটুকু। এবং এই জন্যেই বিদ্যাসাগরকে নিয়ে বা রাজা রামমোহন রায়কে নিয়ে ভারতবর্ষ গর্ব করেন। এরপরে আমি একটু বিদ্যাসাগরের পরে আসছে কেশবচন্দ্র সেন, যে তিনিও নারী মুক্তি বিষয়ে তার অবদান তিনি রেখেছেন। তবে তার সম্পর্কে একটি অভিযোগ আছে যে তিনি বিদ্যালয় পর্যন্ত নারীদেরকে উৎসাহিত করেছেন, বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু তিনি উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি খুব একটা মনোযোগী ছিলেন না নারীদের বিষয়ে। এই একটা অভিযোগ আনা হয়। তবে এই অভিযোগটার যথার্থতা সম্পর্কে প্রশ্ন তোলা যায়, কারণ তখন মেয়েরা বিদ্যালয়েই তখন যেতে পারত না। এজন্যই তিনি হয়তো ওই ইউনিভার্সিটি লেভেলে মেয়েদেরকে শিক্ষার বিষয়টি তার মাথায় হয়তো আসে নাই। কেশবচন্দ্র সেন নারী শিক্ষার জন্য ভিক্টোরিয়া কলেজ স্থাপন করেন 1870 খ্রিস্টাব্দে। তিনি আর্য নারী সমাজ স্থাপন করেন। এটা মূলত তার এই আর্য নারী সমাজ স্থাপনে তার প্রধান ভূমিকা ছিল তার স্ত্রীর। এভাবে কেশবচন্দ্রকেও আমরা পাই, যিনি কিনা নারী শিক্ষার একজন অগ্রদূত হিসাবে চিহ্নিত হয়ে আছেন। এরপরে আমরা একটু নজর দিই মুসলিম সমাজের দিকে। আমরা এতক্ষণ যে আলোচনাটা করেছি সেটা ছিল কিন্তু মূলত হিন্দু সমাজকে কেন্দ্র করে, এবং বলা হয় যে বঙ্গীয় রেনেসাঁ এটা ছিল একটা হিন্দু নবজাগরণ। তো এই হিন্দু নবজাগরণ বা বঙ্গীয় রেনেসাঁর এই ঢেউটা এরপরে মুসলিম সমাজেও লাগে। মুসলিম সমাজে নারী জাতির মুক্তিতে যে সমস্ত মনীষীকে আমরা পাই, তার মধ্যে আমরা এখানে কয়েকজনের নাম বলতেই পারি। বিবি তাহিরুন্নেসা, নওয়াব ফয়জুন্নেসা, করিমুন্নেসা, বেগম রোকেয়া। তো এর মধ্যে নওয়াব ফয়জুন্নেসা তো সুপ্রসিদ্ধ হয়ে আছেন। তিনি কুমিল্লায় বিখ্যাত এক জমিদার বংশের জন্মগ্রহণ করেন এবং তার নামে কুমিল্লায় যে সবচেয়ে প্রসিদ্ধ যে বালিকা বিদ্যালয়টি নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় এখন নাম,
তারপরে লাকসামে আছে নওয়াব ফয়জুন্নেসা কলেজ। তো এই যে কুমিল্লায় প্রতিষ্ঠিত যে নওয়াব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়, এটা কিন্তু তারই প্রতিষ্ঠিত। তো নওয়াব ফয়জুন্নেসা আর বেগম রোকেয়া এদের মধ্যে একটু বৈপরীত্য আছে। বৈপরীত্যটা কোনটা? সেটা সাংসারিক জীবনে। নওয়াব ফয়জুন্নেসা তিনি কিন্তু যে তার স্বামী দ্বারা উনি নিগৃহীত হয়েছেন, আর বেগম রোকেয়া কিন্তু তার স্বামীর বয়স যদিও তার চেয়ে অনেক দ্বিগুণ ছিল, অর্থাৎ বেগম রোকেয়ার বয়স যখন 16 বছর তখন বিয়ে হয় তার স্বামী সাখাওয়াত হোসেনের সাথে, যার বয়স ছিল 38 বছর। কিন্তু সাংসারিক জীবনে তারা ছিলেন সাংঘাতিকভাবে সুখী মানুষ। এবং বেগম রোকেয়া আর সাখাওয়াত হোসেন এরা দুজন মিলে কিন্তু এই নারী মুক্তির বিষয়ে তারা কিন্তু চিন্তা ভাবনা করেছেন। এবং এক পর্যায়ে যখন বেগম সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন 1909 খ্রিস্টাব্দে, এবং তারপরেই বেগম রোকেয়া সেই প্রতিষ্ঠিত করেন তার সেই বিখ্যাত স্কুলটি সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয় 1911 খ্রিস্টাব্দে। তো আমরা এই যে কয়জনের নাম এখানে পাচ্ছি, এরা কিন্তু আমাদের নারী শিক্ষার, বিশেষ করে মুসলিম সমাজে নারী শিক্ষার অগ্রদূত হিসাবে চিহ্নিত হয়ে আছেন। এখন প্রসঙ্গত আমি একটু বেগম রোকেয়া সম্পর্কে আরেকটু আলোচনা করতে চাই, যে বেগম রোকেয়া এদেশের নারী জাগরণের অগ্রদূত। সেটা কিভাবে? হিন্দু সমাজে যেমন নারীদেরকে বাহিরে বের হতে দেওয়া হতো না, ঠিক একইভাবে মুসলমান সমাজেও কিন্তু মেয়েদেরকে বাহিরে বের হতে দেয়া হতো না। এখানে কি যুক্তি ছিল? তাদেরকে পর্দা মেনে চলতে হবে, অর্থাৎ তাদের বাসার মধ্যে থাকতে হবে। তো বেগম রোকেয়া প্রথমেই এই পর্দা প্রথা সম্পর্কে তিনি আলোচনা করেছেন। ইসলাম ধর্মে পর্দা প্রথা বলতে সাধারণত বোঝানো হয় যে মেয়েদেরকে শালীন পোশাক পরিধান করতে হবে, সমস্ত শরীর আবৃত রাখতে হবে, এটা বোঝায়। বেগম রোকেয়া কিন্তু এর বিরুদ্ধচারণ করেননি, বরং তখন এই পর্দা প্রথার দোহাই দিয়ে তখন নারীদেরকে গৃহে অন্তরীণ অবস্থায় রাখা হতো, এবং যার জন্যে তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে সবসময় বঞ্চিত করা হতো। বেগম রোকেয়া প্রথমেই এই পর্দা প্রথা সম্পর্কে ব্যাখ্যা দিলেন। আমি এখানে বেগম রোকেয়ার তার নিজের কয়েকটি উদ্ধৃতি এখানে আমি উল্লেখ করব। যেমন তার একটি দ্বিধাহীন মন্তব্য ছিল, পর্দা অর্থে আমরা বুঝি গোপন হওয়া বা শরীর ঢাকা ইত্যাদি, কেবল অন্তঃপুরের চারি প্রাচীরের ভিতর থাকা নয়। আরেকটি কথা রোকেয়া নিজে যেটা বলেছেন, যেটা এক সমসাময়িকে তিনি লিখেছিলেন, আমরা চাই আমাদের ইসলাম দত্ত সম্মান স্বাধীনতা, চাই ইসলাম দত্ত অধিকার, চাই আমাদের মধ্যে বিরাট মাতৃত্ব জাগাতে, চাই মঙ্গল স্বাধিকার রূপে পবিত্র ইসলাম ও খেলাফতের সেবা করতে। তার আরেকটি উদ্ধৃতি, অতএব জাগো গো ভাগিনী, প্রথমে জাগিয়া ওঠা সহজ নহে, জানি সমাজ মহা গোলযোগ বাধাইবে, জানি ভারতবাসী মুসলমান আমাদের জন্য কাতলের অর্থাৎ প্রাণদণ্ডের বিধান দিবেন এবং হিন্দু চিতানল বা তুষানলের ব্যবস্থা দিবেন, জানি কিন্তু আমাদের সমাজের কল্যাণের নিমিত্ত জাগিতে হইবেই, বলিয়াছি তো কোনো ভালো কাজ অনায়াসে করা যায় না। একবার একই সঙ্গে সকলে স্বাধীনতার পথে অগ্রসর হও, সময়ে সবাই হইয়া যাইবে। স্বাধীনতা অর্থে পুরুষের ন্যায় উন্নত অবস্থা বুঝিতে হইবে। সাংসারিক জীবনের পথে পুরুষের পাশাপাশি চলিবার ইচ্ছা ও দৃঢ় সংকল্প আবশ্যক, এবং আমরা যে গোলাম জাতি নই এই কথায় বিশ্বাস স্থাপন করিতে হইবে। এভাবে আমরা বেগম রোকেয়ার আরও অসংখ্য উদ্ধৃতি উল্লেখ করতে পারি। কিন্তু শিক্ষার্থীরা এবং যারা এই ক্লাস উপভোগ করছেন তাদের সবার কাছে অনুরোধ, যদি তোমরা আরও
রোকেয়া সম্পর্কে জানতে চাও, তার অনেক গ্রন্থ আছে, অবরোধ, বাসিনী, মতিচুর, এগুলো তোমরা পড়তে পারো। তো এখানে যেটা আমি বলতে চাই যে বেগম রোকেয়া ইসলাম ধর্মকে সামনে রেখেই তিনি প্রচলিত যে পর্দা প্রথার সেটার তিনি বিরুদ্ধাচরণ করে গেছেন। বিশেষ করে পর্দা প্রথার অন্তরালে নারীদেরকে গৃহবন্দী রাখা, এটার তিনি ঘোর বিরোধী ছিলেন এবং এটা বিরোধিতা করেই তার লেখনীর মাধ্যমে তিনি নারীর স্বাধীনতা, নারীর অধিকার এগুলো সম্পর্কে তিনি প্রচার করে গেছেন এবং এজন্যেই বেগম রোকেয়া আমাদের নারী জাতির অগ্রদূত হিসাবে চিহ্নিত হয়ে আছেন। আমাদের আজকে আলোচনার বিষয় ছিল বঙ্গীয় রেনেসাঁয় নারী মুক্তি। একটা বিষয় লক্ষণীয় যে এই যে নারী জাতির যে মুক্তির সংগ্রাম বা আন্দোলনগুলো গড়ে উঠেছে, এগুলোর মধ্যে কিন্তু একটা মূল কারণ ছিল ধর্ম এবং সেই ধর্মের অপব্যবহার। আমরা অনেকেই আছি, আমরা আমাদের ধর্মকে অপব্যবহার করে নিজ স্বার্থে ধর্মটাকে পরিচালিত করি। কিন্তু প্রত্যেকটি ধর্মেরই প্রধান লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন করা। কিন্তু সেই লক্ষ্যটি কেন জানি আমরা যারা ধর্ম ব্যাখ্যাকারক আছি তারা কিন্তু হয়তো ঠিকমতো সেই ব্যাখ্যাটা আমরা করি না। আমরা ধর্মের দোহাই দিয়ে সমাজকে শোষণ করছি, রাষ্ট্রকে শোষণ করছি। ঠিক তেমনিভাবে নারী জাতিও সেই সময় এই ধর্মের পোষণালে পরেই তারা কিন্তু অবহেলিত ছিল। এবং এই প্রসঙ্গে এই জন্যেই তখনকার সমাজ যেহেতু হিন্দু সমাজ, হিন্দু প্রধান ছিল এবং হিন্দু সমাজে এই বিশেষ করে এই মানে কুসংস্কারগুলো একটু বেশি পরিমাণে ছিল, যার জন্যে এইসব মনীষীরা তারা এই সমাজটাকে পরিবর্তন করে দিয়েছিলেন এবং এই জন্যে এটাকে হিন্দু নবজাগরণও বলা হয়। তো বঙ্গীয় রেনেসাঁর ক্ষেত্রে এদের ভূমিকা কিন্তু অম্লান। এদের মধ্যে যেমন রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, এদের মধ্যে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তাকে মহর্ষি বলা হয়, তিনি ছিলেন সবার উপরে। রাজা রামমোহন রায়ের যে ব্রাহ্ম সমাজ ছিল সেই ব্রাহ্ম সমাজকে চালু রেখেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। যদি আমরা একটু তুলনামূলক বিচার করি তাহলে আমরা কিন্তু এই রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, এদের মধ্যে দেবেন্দ্রনাথ ঠাকুরকে একটু রক্ষণশীল বলেই মনে হয়। তবে তিনি যুক্তির কাছে তিনি কিন্তু সেই রক্ষণশীলতাকে অনেক সময় পরিত্যাগ করেছেন। তো এজন্যে কিছু কিছু অসুবিধার সম্মুখীন ওই সময়তে হতে হয়েছে। যেমন একটি বিষয় উল্লেখ করতে চাই, যেটা আগেই বলা হয়েছে যে দেবেন্দ্রনাথ ঠাকুরের যে তত্ত্ববোধিনী তত্ত্ববোধিনী যে পত্রিকাটা ছিল সেটা কিন্তু এই বিধবা বিবাহ প্রচলনের জন্যে ব্যবহার করা হয়েছে। যে অক্ষয় কুমার দত্ত যখন সম্পাদক ছিলেন তখন কিন্তু ঈশ্বরচন্দ্রের সেই লেখাটি উনি সেখানে মুদ্রিত করেছেন এবং তার পক্ষে মতামত প্রদান করেছেন। তো এখানে এক পর্যায়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বিধবা বিবাহ প্রচলনের পক্ষে যে স্বাক্ষর গ্রহণ করেছিলেন সেখানেও কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর স্বাক্ষর দিয়েছেন। অক্ষয় কুমার দত্তের সঙ্গে একবার দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা বিষয়ে মতবিরোধ হয়। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজ এবং সেই ব্রাহ্ম সমাজকেই আবার দেবেন্দ্রনাথ ঠাকুর তার অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করেন। এই ব্রাহ্ম সমাজের যে একটা প্রধান চিন্তা, প্রধান থিম, সেটা ছিল একেশ্বরবাদ। তখন যে বহু দেবতার প্রচলন ছিল, বহু দেবতার পূজা করার প্রচলন ছিল, সেটা কিন্তু বাদ দিয়ে তারা একেশ্বরবাদ নিয়ে তারা তাদের মতামত
প্রদান করেন। এবং এই একেশ্বরবাদের কথা বেদান্তে উল্লেখ আছে। তারা সেই বেদান্তের এক ব্রহ্মকে এই ব্রাহ্ম সমাজের একেশ্বরবাদে রূপান্তর করে। এবং এই একেশ্বরবাদটা শুধু এই ব্রাহ্ম সমাজ বেদ বা বেদান্ত থেকে গ্রহণ করেননি, এই ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্ম এগুলো থেকেও এই একেশ্বরবাদ গ্রহণ করে তারা কিন্তু এই ব্রাহ্ম সমাজের একেশ্বরবাদটা প্রচলন করেন। এরপরে দেবেন্দ্রনাথ ঠাকুর দেখলেন যে এটার জন্য দরকার একটা ধর্মগ্রন্থ। তিনি ব্রাহ্ম সমাজকে রূপান্তর করলেন ব্রাহ্ম ধর্মে, এবং এই ব্রাহ্ম ধর্মের একটা গ্রন্থও তিনি রচনা করেছিলেন। আচ্ছা, এখান থেকেই একটু মতবিরোধটা শুরু হলো। পরবর্তীতে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগ দেন এবং তারা কিন্তু একই সাথে কাজ করেন, কিন্তু কিছু বিষয়ে মতভেদের কারণে তিনি ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম ধর্ম পরিত্যাগ করে তিনি ভারতীয় ব্রাহ্ম সমাজ গঠন করেন। আবার এই ভারতীয় ব্রাহ্ম সমাজকে নিয়েও আবার মতবিরোধ হয়, সেখান থেকে একদল চলে গিয়ে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করেন। আর কেশবচন্দ্র সেন গঠন করেন নববিধান। তো এই বিষয়টা নিয়ে আমি একটু পরে আসি। আমি এখন যেটা বলতে চাচ্ছি যে অক্ষয় কুমার দত্তের সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা বিষয় নিয়ে মতবিরোধ হয়। ব্রাহ্ম ধর্মটার বিরুদ্ধে অনেক নিষ্ঠাবান হিন্দু এবং খ্রিস্টান মিশনারিরা সোচ্চার ছিলেন। খ্রিস্টান মিশনারিরা এই ব্রাহ্ম ধর্মের বিরুদ্ধে অনেক প্রবন্ধ রচনা করেছেন বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায়। যেমন একটি বিখ্যাত প্রবন্ধ ছিল ক্যালকাটা রিভিউতে, এবং সেখানে শিরোনামটা ছিল এরকম যে বৈদান্তিক মতবাদ সম্পর্কে তারা বললেন যে ফিলোসফিক্যালি, মোরালি অ্যান্ড রিলিজিয়াসলি ব্যাড ওয়ান। এই শিরোনামে তারা একটি প্রবন্ধ লিখলেন। এরপরে দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি প্রচার করতে থাকলেন যে বেদ ঈশ্বর প্রণীত, অর্থাৎ বেদ হলো ঈশ্বর দ্বারা রচিত। দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্তকে বললেন যে এই ক্যালকাটা রিভিউতে যে বৈদান্তিক মতবাদের বিরুদ্ধে যে লেখাটা লেখা হয়েছে যে ফিলোসফিক্যালি, মোরালি অ্যান্ড রিলিজিয়াসলি ব্যাড ওয়ান, যেটাকে বৈদান্তিক মতবাদকে উল্লেখ করা হলো, এবং আসলে সেখানে যে বেদ যে ঈশ্বর প্রণীত নয় সেই কথাগুলোই সেখানে লেখা ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর এর একটি প্রতিবাদ ছাপাতে বললেন অক্ষয় কুমার দত্তকে। এখন অক্ষয় কুমার দত্তর আবার এই বেদ সম্পর্কে তার এই বিশ্বাস ছিল না। তিনি বেদকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করতেন না, এবং তিনি নিজে যা বিশ্বাস করতেন না সেটা তিনি পত্রিকায় প্রকাশ করবেন না, এরকম একটি অভিমত তিনি পোষণ করলেন। ফলে দেখা গেল কি হলো, এই অক্ষয় কুমার দত্তের সাথে দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা বিরোধ সৃষ্টি হলো। যদিও পরবর্তীতে তিনি অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর যে বেদ যে ঈশ্বর প্রণীত নয় এটাকে তিনি মেনে নিয়েছিলেন। এটা একটা বিরোধ ছিল। এবং বিধবা বিবাহ প্রচলন নিয়ে তার পত্রিকায় যে লেখাগুলো হয়েছিল এখানেও তিনি এটাকে হয়তো প্রকাশ্যে সম্মতি দিলেও তার কিন্তু এই সম্মতিটা একেবারে অন্তর থেকে ছিল না। এটাকেও তিনি ভেবেছিলেন এটাও ধর্মের বিরুদ্ধে যায় কিনা, এবং এজন্য তিনি কিন্তু এক পর্যায়ে এই সম্পাদকের পদ থেকে অক্ষয় কুমার দত্তকে অপসারণ করেন এবং পত্রিকা কমিটির যে সদস্য বিদ্যাসাগর তাকেও তিনি বাদ দিয়ে দেন। তবে দেবেন্দ্রনাথ ঠাকুরের এই রক্ষণশীলতাকে আমরা যেন মোটেও কটাক্ষ না করি, কারণ তিনি এই নারী মুক্তি আন্দোলনে যদি তার সম্মতি না থাকতো, এই যে বিধবা বিবাহ প্রচলন যদি তার সম্মতি না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো কিনা সেটা প্রশ্ন থেকে যায়। তবে দেবেন্দ্রনাথ ঠাকুরের এই রক্ষণশীলতা সম্পর্কে একটি চমৎকার মন্তব্য করেছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মতিউর রহমান। তার যে পিএইচডি থিসিস, সেখানে তার থিসিসটা ছিল বাঙালির দর্শন, মানুষ ও সমাজ। সেখানে তিনি এই দেবেন্দ্রনাথ সম্পর্কে যে মন্তব্যটি করেছেন
সেই মন্তব্যটি এখানে পরিধানযোগ্য। আমি সেই মন্তব্যটি একটু পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, কোট, আসলে প্রচলিত সংস্কারের প্রতি তার অর্থাৎ দেবেন্দ্রনাথের কিছুটা মমত্ব ছিল, আর এই কারণেই তিনি এই সকল প্রথার সংশোধনের সময় প্রচলিত ও প্রাচীনের দিকে শ্রদ্ধা ভরে তাকিয়েছেন। তিনি বুঝতেন নির্মম আঘাতের মাধ্যমে সামাজিক পরিবর্তন সম্ভব নয়, এজন্য প্রয়োজন পর্যাপ্ত মমত্ববোধ ও ধৈর্যের। দেশের সামাজিক প্রথা ও অনুষ্ঠানের যেখানে যেটুকু কল্যাণকর সেখান থেকে তিনি সেটুকুই নিয়েছিলেন। এবং পরিশেষে আমরাও এটুকু বলবো যে রবীন্দ্রনাথের এই দেবেন্দ্রনাথ ঠাকুরের তার প্রচলিত সংস্কারের প্রতি তার একটু আকর্ষণ থাকলেও তিনি কিন্তু চূড়ান্তভাবে এই নারী মুক্তি আন্দোলনে যে সমস্ত পদক্ষেপ এই মনীষীরা গ্রহণ করেছেন তিনি কিন্তু সহায়তা করেছেন। তার সহায়তা ছাড়া এটা সম্ভব হতো কিনা সেটা কিন্তু প্রশ্ন থেকে যায়। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই কেশবচন্দ্র সেন সম্পর্কে, যে কেশবচন্দ্র সেনের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয় তার একটা খ্রিস্টীয় প্রীতি ছিল, প্রকটভাবে খ্রিস্টীয় প্রীতি, এবং এই খ্রিস্টীয় প্রীতি যে তার কেমনটা ছিল সে সম্পর্কেও আমি একটি উদ্ধৃতি এখানে উল্লেখ করতে চাই। কেশবচন্দ্র সেনের সাময়িকী নববিধানে লেখা হয়েছিল, কোট, ব্রিটিশ ভারত শাসন করছেন যীশু খ্রিস্ট, ব্রিটিশ সরকার নয়। এ বিশাল সাম্রাজ্য জয় করা ও ধরে রাখার জন্য ইংল্যান্ড ওই শক্তিমান মহাপুরুষের জীবন ও চরিত্রের মধ্য দিয়ে এক দুর্জয় নৈতিক শক্তি প্রয়োগ করেছে। ভারতবর্ষরূপ এ উজ্জ্বল মহামূল্যবান মুকুটের যোগ্য ছিলেন একমাত্র যিশুই, এবং এটি তারই থাকবে। তো এই উদ্ধৃতি থেকে বোঝা যায় যে কেশবচন্দ্র সেন কতটা তার খ্রিস্টীয় প্রীতি ছিল। তো এই সমস্ত কারণে হয়তো এই মনীষীদের মধ্যে একটু দ্বন্দ্ব, একটু মতবিরোধ এখানে আমরা পাই। পরবর্তীতে এই নববিধান এটাও একটা ধর্মীয় একটা বিধান, এটা চালু করেন কেশবচন্দ্র সেন। আর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্মটাকেই তিনি একটি হিন্দু ধর্মের চিরচারিত রূপ বলে প্রচার করেন। তো এভাবে দেখা যায় যে আমরা হয়তো এই মনীষীদের মধ্যে এরকম কিছু ধর্মীয় বিতর্ক আমরা পাই। আসলে এই নারী মুক্তি বিষয়ে ধর্মীয় বিধান মেনেই কিন্তু এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা উচ্ছেদ আর বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন, এটা কিন্তু ধর্মীয় শাস্ত্র অনুসরণ করেই তারা করেছেন। যুগে যুগে আমরা দেখি যে আমরা ধর্মকে ব্যবহার করছি। আমরা বলি যে মধ্যযুগটা ছিল চার্চ নির্ভর বা চার্চের আধিপত্য সেখানে ছিল ব্যাপক। এরপরে আধুনিক যুগ আসলো, অর্থাৎ চার্চের আধিপত্য থেকে মুক্ত থাকার জন্য আধুনিক যুগের সূত্রপাত। আধুনিক যুগের মূল বিষয় হলো স্বাধীন চিন্তা। কিন্তু আধুনিক যুগেও কি স্বাধীন চিন্তা আমরা কতটা পেয়েছি যদি এর সম্পর্কে প্রশ্ন করি তাহলে কিন্তু এর সদুত্তর মিলবে না। আমরা আধুনিক যুগে যদি পাশ্চাত্য দর্শনের দিকে তাকাই তাহলে ডেকার্টকে আমরা বলি আধুনিক দর্শনের জনক, ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট। কিন্তু রেনে ডেকার্টের মতবাদের মধ্যে এই সবচেয়ে বেশি ধর্মীয় প্রসঙ্গটা এসেছে। রেনে ডেকার্টের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সবচেয়ে প্রবল যুক্তি সেখানে তিনি উত্থাপন করেছেন। এবং এভাবে আমরা তার পরপরই আর যে সমস্ত দার্শনিক পাই তারা কিন্তু এই খ্রিস্টীয় ধর্মের যে পরিমণ্ডল সেখান থেকে কিন্তু তারা বের হতে পারেননি। আমাদের কথা হলো যে ধর্মকে কেন্দ্র করে সমাজ গড়ে উঠছে, আমাদের রাষ্ট্র গড়ে উঠছে, কিন্তু সেই ধর্মটাকে যেন আমরা আমাদের স্বার্থের জন্য যথেচ্ছভাবে আমরা ব্যবহার না করি। ধর্মের অনেক ভালো দিক আছে এবং ধর্মের প্রধান লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন করা, এবং সেই দিকটা যদি আমরা বেছে নিই তাহলে কিন্তু ধর্মের এই অপব্যাখ্যা আর থাকবে না।
এবং সেই সময় এখন হয়েছে। আমরা এই যে আলোচনায় আমরা দেখেছি যে ধর্মকেন্দ্রিক ব্যাপারটা ছিল, ধর্মকে কেন্দ্র করেই সেখানে নারী জাতি শোষিত হয়েছে। আবার এই মনীষীগণ সেই ধর্মীয় শাস্ত্রের বিধান দিয়েই কিন্তু তাদের সেই শোষিত অবস্থা থেকে বা নিগৃহীত অবস্থা থেকে নারী জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন, নারী জাতিকে মুক্তি করেছেন। এভাবেই আমরা যদি সহনশীল হয়ে যদি আমরা ধর্মের তাৎপর্য অনুধাবন করে আমরা একটু এগিয়ে চলি, তাহলে কিন্তু এই যুগে যুগে যে শোষণ, মানুষের যে অবহেলা, সেটা কিন্তু আর থাকবে না। তো আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাসটি শেষ করতে চাই। আমি পুনরায় বলছি, এই করোনাকালীন সময়ে আমাদের এই শ্রমটা সার্থক হবে যদি তোমরা আমাদের এই ক্লাসটা ঠিকমতো উপভোগ করো। করোনার এটা একটা উপহার, যে করোনার কারণেই আমরা আজকে এই প্রযুক্তি ব্যবহার করছি, কিন্তু এটা আমাদের সার্থক তখনই যখন তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে। তোমরা পরীক্ষার প্রস্তুতি নিবে, পরীক্ষার জন্য সবসময় প্রস্তুত থাকবে, এবং তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।